ওকে, আমরা আমাদের আজকের লেকচার শুরু করছি। লেকচার শুরু করার আগে তোমাদের যে জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ওবিই, আউটকাম বেস এডুকেশন। তোমাদের লেকচার প্ল্যান অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের গুগল ক্লাসরুমেও আছে। সো এইটা এর সাথে তোমার ওবিই বেস আউটলাইন দেওয়া হচ্ছে। সো আসলে এই ওবিইটা কি, এটা নতুন কিছু কিনা, বা এটার যে আউটলাইনটা দেওয়া হলো এই আউটলাইনটা কি, আমরা তো লেকচার প্ল্যান অলরেডি পেয়েছি। সো এই জিনিসগুলো জাস্ট একটু তোমাদের সাথে ডিসকাস করা, যে এটা আসলে নতুন কিছুই না, কি করছি, কেন করছি। সো এই জিনিসগুলোই তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করা প্রথমে আজকের ক্লাসের অংশে থাকছে। সো তোমাদের ওবিই মানে আউটকাম বেসড এডুকেশন, এটা তোমরা অনেকেই হয়তো জেনেছো। সো আমাদের আউটকাম বেসড এডুকেশনটা আসলে কোত্থেকে আসলো, যা যদি সংক্ষিপ্ত ভাবে একটু বলতে হয় ব্যাকগ্রাউন্ড, যে তোমরা আসলে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করছো, কেন পড়াশোনা করছো বলো তো? যাতে পাশ করে যাওয়ার পরে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তোমরা কি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারো। সো এই যে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে হবে, তোমার ইঞ্জিনিয়ারিং এডুকেশন বা অন্যান্য যে সায়েন্স রিলেটেড এডুকেশন গুলো আছে, এর গ্র্যাজুয়েটরা যাতে সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে, অর্থাৎ এডুকেশনের একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি থাকা উচিত, মেনটেন করা উচিত, যাতে কি সবাই তোমার কি যে একটা পার্টিকুলার মানে কি বলবো কোয়ালিটি নিয়েই তোমার গ্রাজুয়েট হতে পারে, যার ফলে কি তারা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারে। সো এই যে তোমার একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি এনশিওর করার জন্য, অর্থাৎ পার্টিকুলার কিছু কোয়ালিটি নিয়ে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যাতে তোমার গ্রাজুয়েট হিসেবে বের হয়, এইটার একটা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক সেট করার জন্য তোমার একটা অ্যাকর্ড হয়, বা এই অ্যাকর্ডটা কোথায় হয়? ওয়াশিংটনে। তোমরা জানো এটা ইউএস এর একটা স্টেট, তার নাম অনুসারে এটাকে বলা হয় ওয়াশিংটন অ্যাকর্ড। এই অ্যাকর্ডে তোমার বলা হয় একজন গ্র্যাজুয়েট যখন বের হবে, অর্থাৎ তুমি যখন 4-2 থেকে পাশ করে বের হয়ে যাবা, তখন সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্য তোমার কি এই যে 4 বছর ধরে কি শিখছো বলো তো? নলেজ, বিভিন্ন নলেজ শিখছো, স্কিল ডেভেলপ করছো, বিভিন্ন ল্যাব বলো বা বিভিন্ন তোমার কোর্সে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করছো, তোমার কিছু অ্যাটিটিউড ডেভেলপ করছো, যে কোনো কিছু একটা কিভাবে করতে হয়, মানে কিভাবে রেসপন্স করব, বা এই ধরনের নলেজ, স্কিল, অ্যাটিটিউড রিলেটেড কিছু গুণাবলী তোমার থাকা উচিত। মানে এটা একটা ইন্টারন্যাশনালি বেঞ্চমার্ক যাতে থাকে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য। সো এইখানে বলা হচ্ছে যে তোমাদের যখন 4-2 পাস করে বের হয়ে যাবা, তখন নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড রিলেটেড 12টা অ্যাট্রিবিউট, গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউট বা গুণাবলী তোমাদের থাকা উচিত। সো এই যে বললাম যে 12টা গুণাবলী থাকা উচিত, এই গুণাবলীগুলো কি দেখলেই তুমি বুঝে যাবা। যেমন তোমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ এই যে 12টা গুণাবলী। বায়েট তোমার স্পেসিফিক্যালি রিকোয়ার্ড। বায়েট বলতে এখানে কি বোঝাচ্ছে যদি একটু বলে আসি। আমরা 3 বছরের জন্য অ্যাক্রিডিটেড হয়েছি, এটা হলে কি লাভ হলো? তোমরা আইইবির মেম্বার হতে পারলা, অর্থাৎ রিকগনাইজ তোমাদের ডিগ্রিটা। আইইবির একটা সেল আছে বায়েট, অর্থাৎ বোর্ড অফ অ্যাক্রিডিটেশন যারা বলা হয়। সো আইইবির থেকে স্বায়ত্তশাসিত যে বোর্ডটা আছে বায়েট, ওরা তোমার এই অ্যাক্রিডিটেশনটা প্রোভাইড করে। সো এই যে তোমাদের জিনিসটা দেখাচ্ছি, এইটা তোমাদের ইন্টারনেটেও আছে, যে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার, আইইবি যেটা আমরা বলি, ওদের আন্ডার একটা স্বায়ত্তশাসিত বোর্ড, বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন, এইটাকে তোমার বলা হচ্ছে গিয়ে বায়েট। তোমার কি ওয়াশিংটন অ্যাকর্ডে ওই যে গুণাবলীগুলোর কথা বলা হয়েছে, ওই গুণাবলীগুলো কোন একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের গ্র্যাজুয়েট যারা আছে তাদের অ্যাচিভ করতে হবে। সো এই কারণে বায়েট, অর্থাৎ বাংলাদেশে যারা তোমার অ্যাক্রিডিটেশন দেয় ওবিই বেসিসে এখন, সো তারা বলে যে এই যে স্পেসিফিক্যালি রিকোয়ার যে একজন স্টুডেন্ট যখন 4-2 শেষে গ্রাজুয়েট হিসেবে বের হয়ে যাবে, তখন তাদের মধ্যে কি ওয়াশিংটন অ্যাকর্ড অনুযায়ী আমাদেরকে কি এই 12টা জিনিস থাকতে হবে ইঞ্জিনিয়ার। তোমরা যদি এই জিনিসগুলো দেখো তাহলে দেখবা যে আমাদের কারিকুলামে কিন্তু অলরেডি তোমরা এই জিনিসগুলো শিখে আসছো। কি সেটা? প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ। এই যে তোমরা
অ্যানালাইটিক্যাল মেকানিক্স, এসএম ল্যাব, তারপর হচ্ছে বিভিন্ন যে ম্যাথ বা ফিজিক্স এর কোর্স গুলো করছো, জিওলজি, জিওমরফোলজি, এখানে বিভিন্ন ধরনের রক ফরমেশন, এই জিনিসগুলো জানছো ইনিশিয়াল ইয়ার গুলোতে, ফার্স্ট সেকেন্ড ইয়ার গুলোতে। তারপরে ধীরে ধীরে তোমরা এখন থার্ড ইয়ার থেকে তোমার স্পেশালাইজ যেগুলো, যেমন মনে করো জিওটেক, ট্রান্সপোর্ট, স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, এগুলোর কোর্স করছো। তো সবগুলোই কি ইঞ্জিনিয়ারিং নলেজ। এরপরটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। এই কোর্সগুলোতে তোমরা কি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেমের যে ম্যাথ গুলো আছে, সে তোমরা আরসিসি তে কোনো একটা মানে কোনো কিছু অ্যানালাইসিস করতে দেওয়া হলো, যে কোনো একটা এরকম বিম আছে, এই বিমটার এত লোড নিতে হবে, সো এটা নিতে পারবে কিনা এই ক্রস সেকশনে। সো আইডেন্টিফাই, ফর্মুলেট, রিসার্চ, লিটারেচার, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু তোমরা শিখছো। ডিজাইন, সো কোনো একটা তোমার ডিজাইন সিস্টেম বা কোন একটা কম্পোনেন্ট বা প্রসেস, এই জিনিসগুলো কিন্তু তোমরা এই যে বিভিন্ন কোর্সগুলোতে, ডিজাইন কোর্স থার্ড এবং ফোর্থ ইয়ারে ডিজাইন করা শিখছো। সে কোন একটা এনভায়রনমেন্টাল ট্রিটমেন্ট প্ল্যান, সেখানে ডিজাইন শিখছো। তোমরা হয়তো এই কোর্সে পেভমেন্টের ডিজাইন শিখবা, আরসিসি তে বিল্ডিং স্ট্রাকচারের যে ডিজাইন, সেগুলো তোমরা শিখছো। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ছিল। ইনভেস্টিগেশন ল্যাবে হয়তো তোমরা ইনভেস্টিগেশন রিলেটেড অনেক কাজ করে আসছো, যে তোমার যে এসএম ল্যাব, কনক্রিট ল্যাব, সেগুলোতে। তারপর হচ্ছে মডার্ন টুল ইউজেস। ওয়ানে তোমরা হাতে কলমে তোমার একটা ড্রয়িং করতা, দেন দেখলা যে যখন অটোক্যাড শিখেছো, যে এই জিনিসটা হাতে করতে যে সময় লাগে, তুমি যখন অটোক্যাডটা শিখে ফেলবা, তার চাইতে কি অনেক কম সময়ে তোমার এই জিনিসটা, তোমরা ডিজাইনটা করতে পারো। ঠিক আছে? সো এই যে মডার্ন টুল ইউজেস, এটা আমাদের কি কি অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। যেমন হচ্ছে তোমার অটোক্যাড, সামনে তোমরা যদি 4.2 তে যাও, তখন হয়তো আরেকটা বিল্ডিং ডিজাইন সফটওয়্যার, যেটাকে ইট্যাবস বলা হয়, অ্যানালাইসিস মেইনলি, এই জিনিসগুলো শিখবা মডার্ন টুল ইউজেস। তো এটাও কিন্তু তোমরা শিখছো। এইভাবে তোমার ইঞ্জিনিয়ার সোসাইটি, এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, এথিক্স, ইন্ডিভিজুয়াল টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ 4.1 এ তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স আছে, লাইফ লং লার্নিং, এই জিনিসগুলো কিন্তু তোমরা শিখছো। লেকচার প্ল্যান তোমাদের দেওয়া হয়েছে। লেকচার প্ল্যানে তোমাদের এই যে অলরেডি গুগল ক্লাসরুমে দেওয়া আছে, এবং রেফারেন্স বইও দেওয়া আছে, এর সাথে একটা লার্নিং অবজেক্টিভ ছিল, সেটাও কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছি। লার্নিং অবজেক্টিভটা কি? এই কোর্স করে তুমি কি শিখতে পারছো। সো তোমাদের এই যে ওবি বেস আউটলাইন যেটা দেওয়া হয়েছে, এটা কিন্তু আলাদা আসলে কিছু না, তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দেওয়া। তোমাদের যে জিনিসটা শিখছো, কেন শিখছো, কিভাবে শিখছো, মোর ডিফাইন্ড ওয়েতে তোমাদেরকে আরেকটু জানার জন্য। এই লার্নিং অবজেক্টিভটাকেই আমরা বলছি হচ্ছে কোর্স আউটকাম ওবি বেস আউটলাইনে। অর্থাৎ একটা কোর্স শিখে তুমি কি শিখতে পারছো পার্টিকুলার একটা কোর্স থেকে, সেটা হচ্ছে কোর্স আউটকাম। দেন তোমাদের যেটা বলা হলো, 4 বছর পরে তোমরা যখন বের হয়ে যাবা, তখন তোমাদের এই 12টা মানে অ্যাট্রিবিউট থাকতে হবে। সো পার্টিকুলার একটা কোর্সে তোমরা হয়তো ধরো কথার কথা লার্নিং অবজেক্টিভ বলো, সেটা হয়তো 3টা বা 4টা আছে, ওইটাই হচ্ছে কি কোর্স আউটকাম। সো এই যে লার্নিং অবজেক্টিভটা আছে, সেটা এই 12টা প্রোগ্রাম আউটকাম, অর্থাৎ যেটা ওয়াশিংটন অ্যাকর্ড অনুযায়ী বায়েট বলে যে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে থাকতে হবে। এইটা মানে হচ্ছে PO1, বি এইটা মানে হচ্ছে PO2, PO2 মানে কি প্রোগ্রাম আউটকাম 1। প্রথম যে মানে আউটকাম থাকতে হবে কোন একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ তাকে শিখতে হবে, এটা তো অবশ্যই থাকবে। প্রবলেম অ্যানালাইসিস তাকে শিখতে হবে, ডিজাইন করা শিখতে হবে। সো পার্টিকুলার কোন একটা কোর্সে তোমরা লার্নিং অবজেক্টিভে যে জিনিসগুলো দেখে আসছো, যে এই কোর্সে কথার কথা লার্নিং অবজেক্টিভ আছে হচ্ছে 4টা। সো এই লার্নিং অবজেক্টিভটাই হচ্ছে আউটকাম। সো আউটকাম হচ্ছে 4টা। এই 4টা আউটকাম, এই যে তোমাদের 12টা অ্যাট্রিবিউট বা গুণাবলী আছে, এর মধ্যে কোন গুণাবলীকে তোমার অ্যাচিভ করতে সাহায্য করছে। সো দেখবা এই জিনিসটাই তোমাদের জাস্ট একটা টেবিলে ম্যাপ করে দেওয়া আছে। ম্যাপ বলতে এই কোর্সের প্রথম লার্নিং অবজেক্টিভ বা কোর্স আউটকাম CO1, এইটা তোমার কোন এই 12টা অ্যাট্রিবিউটের মধ্যে কোন অ্যাট্রিবিউটটাকে অ্যাচিভ করছে। সে আমি তোমাকে বললাম যে এই কোর্সের প্রথম আউটকামটা হচ্ছে বা লার্নিং অবজেক্টিভটা হচ্ছে ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। সো তাহলে তুমি এখানে কোন প্রোগ্রাম আউটকামটা অ্যাচিভ করছো বলো তো? 3 নাম্বারটা, এই যে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন। সো তখন দেখবা যে তোমার CO1 অর্থাৎ প্রথম যে আউটকামটা এই কোর্সের আমরা বলছি, সেটা হচ্ছে কি ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট। সেটা আসলে তোমার এই যে 12টা গুণাবলী তোমাকে অর্জন করতে হবে, এর মধ্যে কোন গুণাবলীটাকে অর্জন
করতে সাহায্য করছে 3 নাম্বার যেটা ডিজাইন। সো তাহলে CO1 এর সাথে দেখবা তোমার ম্যাপ করে দেওয়া আছে হচ্ছে গিয়ে PO3, অর্থাৎ 3 নাম্বার যে গুণাবলীটা আছে সেই 3 নাম্বার গুণাবলীটা তোমার এই কোর্সের লার্নিং অবজেক্টিভ, 1 নাম্বার লার্নিং অবজেক্টিভ বা আউটকাম, সেটার মাধ্যমে তুমি অ্যাচিভ করছো। এইভাবে বিভিন্ন কোর্সের তোমার যে লার্নিং অবজেক্টিভ গুলো আছে সেই লার্নিং অবজেক্টিভ গুলো বা কোর্স আউটকাম গুলো কোন কোন পিও গুলোকে অ্যাচিভ করতে সাহায্য করছে, এইভাবে 1-1 থেকে শুরু করে 4-2 পর্যন্ত যতগুলো কোর্স আছে এই কোর্সগুলোর আউটকাম আছে বা লার্নিং অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভের মাধ্যমে এই যে 12টা পিও তুমি দেখতে পাবা, এই 12টা পিওই কি যে তোমার এক বা একাধিকবার বিভিন্ন কোর্সের মাধ্যমে তুমি অ্যাচিভ করতে পারবা। এটাই হচ্ছে কি আমাদের কি উদ্দেশ্য বায়োটের, যে তুমি যখন 4-2 শেষে বের হয়ে যাচ্ছ তখন যাতে তোমার কি এই যে গ্রাজুয়েট অ্যাট্রিবিউট বা গুণাবলীগুলো 12টা ওয়াশিংটন অ্যাকর্ড অনুযায়ী সেটা যাতে তোমার থাকে। সো তোমার কিন্তু এই জিনিসটা আগেও ছিল, এখন জাস্ট তোমাদেরকে একটু ডিফাইন্ড ওয়েতে দেখানো বা ডিফাইন করে দেওয়া যে এই কোর্সে তুমি মানে আসলে কি শিখছো, এর মাধ্যমে কোন অ্যাট্রিবিউট গুলো গ্রাজুয়েট অ্যাট্রিবিউট যে 12টা থাকতে হয় ওয়াশিংটন অ্যাকর্ড অনুযায়ী তোমাকে ওবি বেস অ্যাক্রিডিটেশন পেতে হলে কোনগুলো অ্যাচিভ করছো, তার কোনগুলো অ্যাচিভ করছো। কথা বুঝতে পেরেছো? সো এটাই হচ্ছে গিয়ে তোমার আউটকাম বেসড এডুকেশন যেটা আর কি বলা হয়। সো তোমাদের লেকচার প্ল্যান যেটা দেওয়া হয়েছে সেখান থেকে জাস্ট অতিরিক্ত এই অংশটুকু হচ্ছে গিয়ে তোমার এই অংশটুকু, অর্থাৎ এই যে কোন 12টা যে অ্যাট্রিবিউট আছে গ্রাজুয়েট অ্যাট্রিবিউট আছে, এই গ্রাজুয়েট অ্যাট্রিবিউটের মধ্যে কোনগুলো, অর্থাৎ PO1 বলছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ প্রথমটা, PO2 হচ্ছে গিয়ে প্রবলেম অ্যানালাইসিস, PO3 হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ সলিউশন, এইভাবে 12টা গুণাবলী অর্থাৎ PO12 পর্যন্ত আছে PO1 থেকে। সো এই জিনিসটা জাস্ট একটু তোমাকে ম্যাপ করে দেখানো যে পার্টিকুলার কোন একটা কোর্সের লার্নিং অবজেক্টিভ বা আউটকাম যাই বলো না কেন সেটা তোমার কোন পিও গুলোকে তোমার অ্যাচিভ করতে সাহায্য করছে। কথা বুঝতে পেরেছো? সো এইটাই জাস্ট দেখবা যে অতিরিক্ত তোমার লার্নিং অবজেক্টিভ যেটা দেওয়া হয়েছে মানে লেকচার প্ল্যান যেটা দেওয়া হয়েছে সেটার সাথে অতিরিক্ত জাস্ট এরকম একটা অংশ আছে, এটাই হচ্ছে গিয়ে তোমাদের কোর্স আউটলাইন যেটা বলা হয় ওবি এডুকেশন সিস্টেমে। তো কিছু কোর্সের জন্য পেয়েছো। সো আজকে যেটা বললাম এখন তুমি যদি একটু জাস্ট মিলিয়ে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝে যাবা যে আসলে এইখানে কি বোঝানো হয়েছে। কথা বুঝতে পেরেছো? ওকে। সো তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ওবি বেস যেটা মানে তোমাদের কিছু ডিসকাশন সেটা। সো পরবর্তী ক্লাসগুলোতে আমি যে আউটলাইনটার কথাটা বললাম আমার কোর্সের জন্য যে আউটলাইনটা সেটা আমি দেখিয়ে দিব তোমাদের একবার। সো যে কথাগুলো বললাম সেখানে ইজিলি দেখতে পাবো। ওকে। সো তাহলে আমরা পেভমেন্ট ডিজাইন এই পার্টটা শুরু করব। পেভমেন্ট ডিজাইনে যাওয়ার আগে ডিজাইন করার জন্য তোমাকে ডিজাইনে যেতে হলে যে আগে বলেছিলাম যে কি লাগবে বলতো, কোন একটা স্ট্রাকচার কেমন এইটা যদি আমি না জানি তাহলে তো ডিজাইন করতে পারবো না। সো প্রথমে আমাকে অর্থাৎ একটা স্ট্রাকচার আমি দেখিই নেই, সো সেটা কিভাবে ডিজাইন করবো এটা ডিজাইন করা কঠিন। সো এই কারণে প্রথম থেকে আর্লি এজ থেকে ডেভেলপমেন্টটা কিন্তু আমরা দেখে আসছি, অর্থাৎ আর্লি স্টেজে অর্থাৎ রোমান টাইমে বা তোমার তারপরে ব্রিটিশ এরাতে টেলফোর্ড বা ম্যাকাডাম রোড গুলো কেমন ছিল। সো সেইখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, যেমন পেভমেন্ট ইজ এ লেয়ার স্ট্রাকচার, অর্থাৎ লেয়ার স্যান্ডউইচে যেরকম লেয়ার থাকে এরকম লেয়ার লেয়ার দিয়ে পেভমেন্ট প্রিপেয়ার করা হয়। নিচে থাকে তোমাদের বলেছিলাম অলরেডি সাবগ্রেড বা মাটি, তার উপরে সাব বেস বেস এবং সারফেস, এইরকম লেয়ার দিয়ে পেভমেন্ট প্রিপেয়ার করা হয়। সেরকম লেয়ার গুলো যে থাকবে সেগুলো কি অ্যানসিয়েন্ট প্র্যাকটিস থেকে আমরা জানতে পেরেছি। দেন এরপরে আমরা ম্যাটেরিয়ালের প্রপার্টি বা অন্যান্য জিনিস মানে রিসার্চ যত ডেভেলপ হয়েছে তত কি আমরা থিকনেস কমাতে সক্ষম হয়েছি। সো এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস যে লেকচারটা আছে অলরেডি সেই লেকচারে আমরা এখানে কভার করেছি। সো আজকে আমরা মোটামুটি এই ইন্ট্রোডাক্টরি পার্টই আছে, ধীরে ধীরে আমরা আমাদের ডিজাইনের দিকে চলে যাব, বাট তার আগে আমাদের বেশ কিছু 3-4টা ক্লাস কভার করতে হবে এই ডিজাইনের জন্য যে এলিমেন্ট গুলো, অর্থাৎ এই যে বেস সাব বেস এগুলো রিলেটেড, তারপর হচ্ছে যে লোড যেটা ধরে আমরা ডিজাইন করি, অর্থাৎ ব্যাপারটা তোমাদের ওই যে আরসিসি দিয়ে বুঝিয়েছিলাম যে আরসিসি তে তোমরা যখন ডিজাইন করো প্রথমে তো তোমাদের জানতে হয় বিম কি, কলাম কি, স্ল্যাব কি, দেন আমরা তোমরা এটার ফাংশন জানো এটাকে ডিজাইন করবা। ডিজাইন করার জন্য তখন লাগে হচ্ছে লোড
লোড, ডেড লোড, লাইভ লোড। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট গুলো জানবো, এই ট্রাফিক লোড যেটা রাস্তার উপর আসবে লোডটা কিভাবে ক্যালকুলেট করে এইটা জানবো, দেন আমরা সাবসিকুয়েন্ট এর পরের ক্লাসগুলোতে হয়তো ডিজাইনে যেতে পারবো। সো আজকে আমরা এই ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে যেটা জানছি যে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশন টু রোড কনস্ট্রাকশন। পিডিএফটা হচ্ছে তোমাদের ডেভিড কর্নি এন্ড পল কর্নি, বইটার নাম হচ্ছে দ্য ডিজাইন এন্ড পারফরমেন্স অফ রোড পেভমেন্ট। আবার বলছি কি, দ্য ডিজাইন এন্ড পারফরমেন্স অফ রোড পেভমেন্ট। এই রেফারেন্স বুক হিসেবে তোমাদের গুগল ক্লাসরুমেও দিয়ে দেওয়া আছে। তো আমরা এইখানে যে জিনিসটা দিয়ে শুরু করেছিলাম ইন্ট্রোডাক্টরি পার্টে, তারই কন্টিনিউয়েশন। একটা কোশ্চেন যদি বলে যে হোয়াই ডু ইউ নিড এ রোড, অর্থাৎ তোমার রোড কেন দরকার। তোমার রোডটা কিন্তু একদম অ্যানসিয়েন্ট টাইম থেকে শুরু হয়েছে, অর্থাৎ মানুষ যখন গ্রুপ মানে করে থাকতো তখন মনে করো যে এক জায়গা থেকে বেসিক নিড ফুলফিল করার জন্য, তখন বেসিক নিড শুধু সীমাবদ্ধ ছিল হচ্ছে কি সেফটি এবং ফুড সোর্স এর মাধ্যমে। তো তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তখন থেকেই কিন্তু তোমার রোড প্রয়োজন ছিল। তখনকার রোড গুলো ছিল হচ্ছে গিয়ে তোমার জাস্ট হাঁটার ফলে একটা রাস্তা ক্রিয়েট হয়ে যেত। যেমন এখনো তোমরা যদি অনেক সময় গ্রামে যাও, গ্রামে গেলে দেখতে পাবা যে ক্ষেতের মাঝখান থেকে সাদা একটা অংশ, অর্থাৎ মানুষ হাঁটতে হাঁটতে ফুট প্রেসিং এর মাধ্যমে তোমার এই রাস্তাটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে তোমার মানে যত আর ডেভেলপ করেছে, যে মেসোপটেমিয়ান এইজে যখন তোমার চাকা ডেভেলপ হলো তখন কিন্তু কি ট্রান্সপোর্ট মানে তোমার এই যে ট্রান্সপোর্ট সেটা আরো তোমার ডেভেলপ করলো। তখন থেকে কি আরেকটু শক্ত রাস্তার দরকার ছিল, অর্থাৎ এই ধরনের নরমাল তোমার মাটির রাস্তা যার উপর দিয়ে হেঁটে যাওয়া হয় ওই ধরনের রাস্তায় সার্ভিস দিত না। সো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে রাস্তা, এটা প্রথম আর্লি এজ থেকে টু ফুলফিল দ্য বেসিক নিড অফ হিউম্যান সিভিলাইজেশন, হিউম্যান হ্যাজ টু গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এই যে মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ক্যান অকার ইন ভেরিয়াস ওয়ে, অর্থাৎ তোমার এখন আমরা জানি আগে পরিচিত ছিল শুধু রোডওয়ে, বাট এখন কিন্তু তোমার ওয়াটারওয়ে বা এয়ারওয়ে অনেক কিছুই তোমরা জানো যে মানুষ এয়ার ট্রাভেলের মাধ্যমে খুব অল্প সময়ে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যেতে পারে। কিন্তু স্টিল আমার যদি বলা হয় যে তাহলে রাস্তার দরকার কেন, ওয়াই ডু ইউ নিড এ রোড, এর কারণ হচ্ছে রোডওয়ে ইজ দ্য বেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট বিকজ ইট প্রোভাইডস দ্য হাইয়েস্ট ফ্লেক্সিবিলিটি ওয়েন উই কনসিডার সেফটি, এফিসিয়েন্সি, কমফোর্ট অ্যান্ড ইকোনমি। তুমি এয়ার ট্রাভেল করে আসলা, এয়ারপোর্টে নামলা, অথবা তুমি ওয়াটারওয়েতে ট্রাভেল করে আসলা, তোমার সদরঘাট লঞ্চ টার্মিনাল যেটা আছে আমাদের সেখানে তুমি নামলা। এরপরে তোমার বাসায় যদি আসতে হয় তবে অবশ্যই তোমাকে সাম সর্ট অফ ভেহিকেল, কানেক্টিং ভেহিকেল যেটা রোডওয়ে ইউজ করছো সেটা তোমাকে ইউজ করতেই হবে। কারণ কি তোমার ডাইরেক্ট ওয়াটারওয়ে বা এয়ারওয়ে ডোর টু ডোর সার্ভিস দেয় না, একমাত্র রোডওয়ে তোমাকে ডোর টু ডোর সার্ভিস দিতে থাকে। সো হোয়াই ডু ইউ নিড এ রোড, এখানে আমরা জানলাম যে টু ফুলফিল দ্য বেসিক নিড অফ হিউম্যান সিভিলাইজেশন। তোমার শুরু থেকেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, সেই মুভমেন্ট বিভিন্ন ভাবেই হতে পারে। এর মধ্যে সবচাইতে তোমার যদি বলা হয় যে ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ সেফটি, এফিসিয়েন্সি, কমফোর্ট এন্ড ইকোনমি প্রোভাইড করে হচ্ছে গিয়ে তোমার রোডওয়ে। এরপরে 2 নম্বর একটা কোশ্চেন যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য হিস্টরি অফ রোড বিল্ডিং, হোয়াট ইজ দ্য হিস্টরি অফ রোড বিল্ডিং, অর্থাৎ রাস্তা বানানোর হিস্ট্রিটা কি, হিস্ট্রি অফ রোড বিল্ডিংটা কি। সো তোমার এইটা আমরা এর আগের যে ক্লাসে ইন্ট্রোডাক্টরি পার্টেই ছিলাম সেখানে তোমাদের অলরেডি ডিসকাস করা হয়েছে যে রোমানস আর কনসিডার্ড অ্যাজ দ্য পাইওনিয়ার অফ রোড কনস্ট্রাকশন। এখানে যেটা আমরা বলছি যে রোমানস আর কনসিডার্ড অ্যাজ দ্য পাইওনিয়ার ইন দ্য আর্ট অফ রোড কনস্ট্রাকশন, অর্থাৎ এর আগে অ্যানসিয়েন্ট টাইমে যে রাস্তাগুলো ছিল বা যেটা বললাম যে মেসোপটেমিয়ান এই যে চাকা আবিষ্কার হওয়ার পরে যে তোমার মোটামুটি রাস্তাগুলো ছিল সেগুলো তোমার মানে নরমালি জাস্ট একটা তোমার সারফেস, অর্থাৎ মাটির সারফেস বা এরকম। রোমানদেরকে পাইওনিয়ার বলা হয় কারণ গত ক্লাসে তোমরা দেখেছো এই যে রাস্তা একটা লেয়ার সিস্টেম, এই লেয়ার ওয়াইজ প্রিপেয়ার করা বা অন্যান্য কিছু ইস্যু, এইটা প্রথম রোমানরাই চিন্তা করে। সো এরপরে তোমার যেটা বলা হয় যে ধীরে ধীরে তোমার ফ্রান্সে
তারা ডেভেলপ করা শুরু করে 1764 সালের দিকে। এরপরে ব্রিটিশ এরাতে বেশ কয়েকজন মানুষ ম্যাকআডাম, টেলফোর্ড, ওনরাও কি পেভমেন্টে তোমার অনেক কন্ট্রিবিউশন রাখেন। এর মধ্যে তোমাদের মনে হয় বলেছিলাম যে ম্যাকআডাম যিনি 1850 প্রথম যিনি রাস্তাটা বানান, ওইটা বলা হয় যে আমাদের রোড বিল্ডিং এর ক্ষেত্রে প্রথম কিছু সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, অর্থাৎ কেন কোন লেয়ারটা ইউজ করছি বা ম্যাটেরিয়ালের দিক থেকে কিছু জিনিস বা ড্রেনেজের দিক থেকে কিছু জিনিস, এই জিনিসগুলো ওনার মাধ্যমে তোমার মানে প্রথম সায়েন্টিফিক, বাট এই জিনিসটা সূচনা করেছিল বা পাইওনির ছিল হচ্ছে রোমানরা। রোমানরা যে রাস্তাটা বানিয়েছিল পিওরলি ছিল হচ্ছে গিয়ে তোমার মিলিটারি পারপাসে। এরপরে ধীরে ধীরে তোমার যখন তোমার এগ্রিকালচারে তোমার ইমপ্রুভমেন্ট হলো বা তোমার মানুষের অতিরিক্ত ক্রপস থাকলো, অর্থাৎ তখন বিজনেস গুলো প্রথম দিকে তোমার ছিল কি রিলেটেড, এই যে এগ্রিকালচারাল প্রোডাক্ট বা এই জিনিসগুলো নিয়ে আসতো দূর দূরান্ত থেকে, যে এরিয়াতে যেটা ভালো হতো কোনো একটা বাজারে। সো এই জন্য তোমার এই যে সারপ্লাস যেটা ক্রপস আছে এইটাকে তোমার সেল করার জন্য বা বাজারে নিয়ে আসার জন্য তখন তোমার কি ভালো রাস্তার প্রয়োজনীয়তা দেখা দিল। এরপরে শিল্প বিপ্লবের সাথে সাথে তোমার যখন আরো ভালো ভেহিকেল হলো, তখন দেখা গেল যে লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য এই ধরনের রাস্তাগুলো সুবিধার দিচ্ছে না, তখন তোমার কি আরো ফার্দার ডেভেলপমেন্টের প্রয়োজন ছিল। সো তখন ওই যে বললাম যে থমাস টেলফোর্ড এবং জন ম্যাকআডাম, এই দুইজন ব্রিটিশ তোমার পিপল যারা তোমার রোড ডেভেলপমেন্টে অনেক অবদান রেখেছেন। সো এই জিনিসটাই তোমার যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ রোড বিল্ডিং, যে কম্প্যাকশন, অর্থাৎ আমরা এখন রাস্তায় যে কম্প্যাকশনটা দেখি, এই কম্প্যাকশন গুলো বা রোলিং তোমার সর্বপ্রথম তোমার ফ্রান্সে ইউজ করা হয়। রোলিংটা তোমার ফ্রান্সে ইউজ করা হয় কম্প্যাকশনের জন্য যে রোলার, বাট তখনকার রোলার গুলো তোমার ছিল হচ্ছে গিয়ে হর্স ড্রিভেন, অর্থাৎ এখন যেরকম তোমার ভেহিকেলের মতন মেকানিক্যাল রোলার, তখন ওই যুগে এই ধরনের রোলার ছিল না। এরপরে স্টোন সেট পেভমেন্ট বা তোমার ব্রিক পেভমেন্ট, বাংলাদেশেও কিন্তু এখন যদি একদম গ্রামের দিকে যাও, মফস্বল থেকে গ্রামের দিকে, সেখানেও কিন্তু তোমার ব্রিক সোলিং অনেক সময় দেখা যায়। সো এই পেভমেন্ট গুলো আর্লি এইজে ধীরে ধীরে তোমার কি ডেভেলপ হওয়া শুরু হয়। ওকে, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা হচ্ছে গিয়ে তোমার মডার্ন পেভমেন্ট এন্ড দ্য প্রিন্সিপাল অফ পেভমেন্ট ডিজাইন। এখানে আমরা কিছু প্রিন্সিপাল জানার চেষ্টা করব। সো এইখানে তোমার থার্ড যদি একটা কোশ্চেন বলি যে হোয়াট ইজ দ্য রেশনাল অফ দিস কোর্স। রেশনাল মানে হচ্ছে যুক্তিকতা, যে আমাদের এই কোর্সের রেশনালটা কি। তোমাদের দেখবা বলা হয় যে সিভিল ইঞ্জিনিয়ার স্ট্রাকচার গুলো হচ্ছে গিয়ে একমাত্র মোস্টলি ভিজুয়াল, অর্থাৎ তুমি যদি তোমার চারপাশে তাকাও তাহলে দেখবা যেগুলো আমরা দেখতে পাই একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদের কাজটাই কি বেশি দেখা যায়। যেমন মনে করো যে কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে আছেন তার কাজটা তুমি হয়তো ভিজুয়ালি দেখতে পাবা না, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছি তাদের কাজটা ভিজুয়ালি বেশি দেখা যায়। সো বলা যায় anything man-made above or under earth surface is civil engineering structure mostly. So civil engineering work include তোমার plan, design, construction and maintenance of civil engineering structure, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারদের কাজগুলো কি তোমার এই সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার যেগুলো আমরা দেখতে পাই সেগুলো প্ল্যান করা, ডিজাইন করা, কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স করা। এখন তুমি যদি ভলিউমের কথা চিন্তা করো তাহলে কিন্তু লার্জেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে পেভমেন্ট, এবং এটা থাকতেই হবে, কারণ তোমার যদি রাস্তাই না থাকে তাহলে ওই কোনো একটা পার্টিকুলার এরিয়া কখনো কি ডেভেলপ হবে না। সো তাহলে কনসিডারিং দ্য ভলিউম অফ স্ট্রাকচার, লার্জ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার হচ্ছে গিয়ে তোমার pavement. So without the knowledge of this course, the civil engineer cannot plan, design pavement. So this is the rationale of this course. অর্থাৎ বলতে পারো যে এই কোর্সটার যৌক্তিকতা কি, আরসিসি কোর্স শিখে আসছো তোমার বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনের জন্য। সো আমরা সিমিলারলি এই পেভমেন্ট ডিজাইন এই কোর্সটা শিখছে হচ্ছে পেভমেন্ট স্ট্রাকচার ডিজাইনের জন্য। কেন? যেটা আমরা বললাম যে আমরা যদি সারফেস এরিয়ার কথা চিন্তা করি তাহলে মোটামুটি লার্জেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে তোমার পেভমেন্ট। সো দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সে ডিজাইন বা এই জাতীয় জিনিসগুলো শিখতে হচ্ছে। ওকে, সো এরপরে আসো হচ্ছে তোমার ফোর্থ কোশ্চেনটা যে হোয়াট ইজ এ পেভমেন্ট এন্ড ওয়াই ডু ইউ নিড এ পেভমেন্ট। হোয়াট ইজ এ পেভমেন্ট এন্ড ওয়াই ডু ইউ নিড এ পেভমেন্ট, অর্থাৎ পেভমেন্টটা কি এবং পেভমেন্ট কেন দরকার।
সো এটার অ্যান্সার যদি দিতে হয় এইখানে তুমি দেখতে পাও দ্য পেভমেন্ট ইজ এ স্ট্রাকচার হুইচ সেপারেটস, অর্থাৎ হোয়াট ইজ এ পেভমেন্ট যদি বলতে হয় এইটা ডেফিনেশনটা। পেভমেন্টটা কি? পেভমেন্ট ইজ এ স্ট্রাকচার হুইচ সেপারেটস দ্য টায়ার অফ ভেহিকেল ফ্রম দ্য আন্ডারলাইং ফাউন্ডেশন ম্যাটেরিয়াল, অর্থাৎ পেভমেন্ট এমন একটা স্ট্রাকচার যেটা আমার ভেহিকেলের যে টায়ারটা আছে এটাকে মাটির কন্টাক্টের থেকে তোমার সেপারেট করে। তার মানে সোজা কথা ভেহিকেলের যে তোমার হুইল, এই হুইলটা চলে হচ্ছে গিয়ে পেভমেন্টের উপর দিয়ে, এবং পেভমেন্টটা থাকে কোথায়? মাটির উপরে। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে তোমার পরে দেখতে পাবে এই জিনিসটা বলা হচ্ছে দ্য লেটার ইজ জেনারেলি সয়েল। সো তাহলে এইটা ছিল হচ্ছে গিয়ে তোমার পেভমেন্ট। হোয়াট ইজ এ পেভমেন্ট? পেভমেন্ট ইজ এ স্ট্রাকচার যেটা তোমার কি টায়ারকে আন্ডারলাইং ফাউন্ডেশন ম্যাটেরিয়াল অর্থাৎ মাটি বা অন্য কিছু থেকে সেপারেট করে থাকে। সো পেভমেন্ট ওভার সয়েল আর নরমালি মাল্টি লেয়ার কনস্ট্রাকশন, অর্থাৎ যেটা বললাম যে তোমার লেয়ার ওয়াইজ করে। এর মধ্যে টায়ারের সংস্পর্শে বা কন্টাক্টে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রং ম্যাটেরিয়াল, আর ধীরে ধীরে নিচের যে ম্যাটেরিয়াল গুলো অর্থাৎ বেস, সাব বেস, এইগুলো তোমার একটু উইক ম্যাটেরিয়াল দিয়ে করা হয়। কেন? কারণ টায়ারের সংস্পর্শে যে জায়গাটা থাকে সেইখানে কি একটা অল্প জায়গায় অনেক বেশি লোড যায়, যার ফলে কি তোমার স্ট্রেস বেশি আসে, ম্যাটেরিয়ালটা শক্ত হতে হয়। কিন্তু যত নিচে আসতে থাকে তত তোমার কি লোডটা বড় জায়গায় ছড়িয়ে যায়। সো স্ট্রেস কি ফোর্স বাই এরিয়া, যার ফলে স্ট্রেসটা একটু কমে। এই কারণে নিচের দিকে আমরা রিলেটিভলি উইক ম্যাটেরিয়াল দেই। সো এই যে বললাম পেভমেন্ট ইজ এ লেয়ার স্ট্রাকচার, গত ক্লাসেও আমরা ডিসকাস করেছি। নরমালি আমরা পেভমেন্টের এখানে ডিজাইন যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লেক্সিবল বা রিজিড। এখানে দেখবা তোমার যেটা বলা হয়েছে যে ফ্লেক্সিবল পেভমেন্টে নরমালি লেয়ার থাকে হচ্ছে গিয়ে তোমার তিনটা, সেটা হচ্ছে সারফেস, বেস, সাব বেস। আর কনক্রিট পেভমেন্ট বা রিজিড পেভমেন্টে ইউজুয়ালি দুইটা লেয়ার থাকে, কনক্রিট স্ল্যাব এবং তার নিচে হচ্ছে সাব বেস। কথা বোঝা গেছে? এই যে এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে ফ্লেক্সিবল পেভমেন্ট কনসিস্ট অফ থ্রি মেইন লেয়ার, একটা হচ্ছে সারফেস, বেস আর একটা হচ্ছে সাব বেস। whereas concrete pavement normally consist of two layer, একটা হচ্ছে গিয়ে স্ল্যাব আর একটা হচ্ছে গিয়ে সাব বেস। কথা বুঝতে পেরেছো? সো কনক্রিট পেভমেন্টে অনেক সময় তোমার রিইনফোর্সমেন্ট দেওয়াও হতে পারে, নাও দেওয়া হতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ট্রাফিক এবং তোমার স্পেসিং এক একটা স্ল্যাবের। তোমাদের বাসার সামনে সিটি কর্পোরেশনের যে রাস্তাগুলো আছে সেখানে ইউজুয়ালি তোমরা এই ধরনের রিইনফোর্সমেন্ট দিতে দেখবা না। সো এই যে লেয়ার গুলোর কথা আমরা বললাম সেই লেয়ার গুলোর ছবি তোমার এখানে দেওয়া আছে, যে ফ্লেক্সিবল পেভমেন্ট সারফেস, বেস, সাব বেস। তোমার এইখানে এইটা তোমার ইউকে তাদের অনুযায়ী এই নামটা কি একই লেয়ার, কিন্তু ইউএসএ তে হয়তো নামটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? সো আমরা যেটা জানলাম ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার হচ্ছে তিনটা, সারফেস, বেস আর একটা হচ্ছে সাব বেস। এই লেয়ার গুলো কিসের উপরে থাকে? সাবগ্রেড বা মাটি তার উপরে থাকে। ওকে। আর কনক্রিট পেভমেন্টের লেয়ার হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে কনক্রিট স্ল্যাব আর একটা হচ্ছে সাব বেস। এটা কিসের উপরে থাকে? সাবগ্রেড বা মাটি তার উপরে